ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের 69 নাম্বার এপিসোডে। আজকের যে ঘটনাটি আপনারা শুনতে চলেছেন তা শুধু ভয়ঙ্কর নয়, আজকের ঘটনায় রয়েছে এক নববধূ, এক নিষিদ্ধ সন্ধ্যা আর এমন এক অশুভ সত্তা যার কামনা ছিল মানব শরীর। তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভৌতিক ঘটনা বা কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের পাঠানো ঘটনাই শেয়ার করব। ফিরে আসা যাক আজকের ঘটনায়। লাইটটা নিভিয়ে হেডফোনটা কানে দিয়ে শেষ পর্যন্ত শুনুন, কারণ আজকের এই ঘটনাটা শেষ হলে আপনি আর আগের মতো থাকবেন না। শুরু হচ্ছে আজকের এপিসোড। 2014 সালের 18ই মার্চ, দক্ষিণ কলকাতা। সৌরভ মুখার্জি, 29 বছর বয়স, আইটি কর্মী, আর তার নববধূ রিয়া মুখার্জি, বয়স মাত্র 24, সদ্য বিবাহিতা। বিয়ের ঠিক 4 দিন পরেই দুজনেই সিদ্ধান্ত নেয় মায়ের আশীর্বাদ না নিয়ে সংসার শুরু করা যায় নাকি। তারাপীঠে যাওয়ার প্ল্যানটা হঠাৎ করেই হলো। সেদিন সকালবেলা মন্দিরে পুজো হলো, দুপুরে প্রসাদ, সবকিছুই ঠিকঠাক চলছিল। সমস্যাটা শুরু হয় সন্ধ্যার পর। তারাপীঠে সন্ধ্যার পর হালকা কুয়াশা নেমেছে। হঠাৎই রিয়া বলে ওঠে, আমি একটু চুলটা খুলে হাঁটবো, আমার মাথাটা না ভাল লাগছে। সৌরভ প্রথমে না করতে চাইলেও স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রাজি হয়। স্ত্রীকে এত সুন্দর লাগছে বিয়ের পরে, তার মধ্যে আবার প্রেম করে বিয়ে। তারা শ্মশানের পাশ দিয়েই হাঁটছিল। ঠিক তখনই দূরে এক তান্ত্রিক যজ্ঞ করছিল, এমন এমন সব মন্ত্র যা বোঝা খুব দায়। রিয়া হঠাৎই থমকে দাঁড়ায়, তার চোখ অস্বাভাবিকভাবে আগুনের দিকেই আটকে থাকে। সৌরভ পরে জানায়, ওই সময় আমি মোবাইলে একটা ছোট্ট ভিডিও করেছিলাম। ভিডিওতে নাকি দেখা যায় আগুনের পাশে কেউ একজন দাঁড়িয়ে। চেহারাটা স্পষ্ট না, কিন্তু আগুনের আলোয় রিয়ার ছায়া স্বাভাবিকের চেয়েও লম্বা। ভিডিওটা শেষ হওয়ার ঠিক আগেই একটা ফিসফিস শব্দ শোনা যায়, এবার বাড়ি যাব। রিয়া কথাটা বললেও কণ্ঠটা কিন্তু রিয়ার ছিল না। ফেরার সময় শ্মশানের ধারে দাঁড়িয়ে রিয়া হঠাৎই বলে, আমার না খুব ভয় করছে জানো তো, শুনেছিলাম ছোটবেলায় থুতু ফেললে নাকি ভয় কাটে। সৌরভ থামাতে পারেনি, আর এইটাই ছিল নিয়ম ভাঙার সবচেয়ে বড় মুহূর্ত। সেই রাতে হোটেলে রিয়া আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছিল একে একাই। সৌরভ তার নাম ধরে ডাকলেও সাড়া দিচ্ছিল না, আর একটা কথাই বারবার বলছিল, ও আসছে, ও আসছে, না না আজকে আসবে না, ও বলছে কালকে আসবে। দক্ষিণ কলকাতার কসবা এলাকা। সবচেয়ে আগে যেটা বদলে গেল রিয়ার চোখ। আগে যে চোখে লজ্জা ছিল, সেই চোখে এখন একটা অদ্ভুত স্থিরতা, যেন কারো দিকে তাকিয়ে আছে। রিয়া চুপচাপ, অস্বাভাবিক রকম চুপ। সৌরভ জিজ্ঞাসা করেছিল, কি গো, কিছু কি ঠিক লাগছে না তোমার? রিয়া ধীরে ধীরে বলেছিল, এই ঘরটা আগে কি কেউ ব্যবহার করতো না? সৌরভ হঠাৎই এই কথাটি শুনে হেসে ফেলেছিল, কিন্তু সেই হাসি বেশিক্ষণের জন্য থাকেনি, কারণ ঠিক রাত 1:47 খাটটা হালকা নড়ে ওঠে। রিয়া ধীরে উঠে বসে পড়ল, চোখটা খোলা কিন্তু পলকও নেই। সে ফিসফিস করে বলছে, ওহ, ও দাঁড়িয়ে আছে। সৌরভ ঘাবড়ে গেল, কার কথা বলছো তুমি এত রাতে? কে দাঁড়িয়ে আছে? ওই যে ওই যে ওই যে চুল খুলে আছে, দেখো, তুমি দেখতে পাচ্ছ না? জানলার বাইরে কেউই ছিল না। পরের দুদিনে রিয়ার শরীরে অদ্ভুত কিছু লক্ষণ দেখা যায়। ঘাড়ের পেছনে কালছে দাগ, পায়ের পাতায় হালকা পোড়া দাগের মতো চিহ্ন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সে নিজের নাম শুনলে ঘাড় ঘুরিয়ে তাকাতো। তাকানোটা ছিল অস্বাভাবিক ভয়ঙ্কর। সৌরভ সেই দিন রাতে তারাপীঠের ভিডিওটা আবার চালায়। সেই রাত থেকেই রিয়া অদ্ভুতভাবে মাঝরাতে উঠে বসতো, সৌরভের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। নিঃশ্বাসটা অস্বাভাবিক ভারী হয়ে যেত। একবার সৌরভ ঘুম ভেঙে দেখে রিয়া খাটের কিনারায় বসে আছে, চুল পুরো সামনে এনে ফিসফিস করে কিছু বলছে। সৌরভ জিজ্ঞাসা করতেই রিয়া এক কথায় বলে ওঠে, একদম চুপ করো, ও কিন্তু সব শুনতে পাচ্ছে। এইসব ঘটনাগুলি দেখার পর শাশুড়ি প্রথমে বুঝতে পারেন। একদিন হঠাৎই বলে ওঠেন, মেয়েটার ছায়াটা ওর পায়ের সাথে মিলছে না কেন? সন্ধ্যার আলোতে সত্যিই রিয়ার ছায়াটা 1 সেকেন্ড দেরিতে নড়ছে। আর এইসব ঘটনাগুলি রিয়া শাশুড়ি মা শ্বশুরকে জানায়। পরিবার সিদ্ধান্ত নেয় কালই কাউকে দেখাতে হবে, কিন্তু তারা জানতো না আজ রাতটাই হবে সবচেয়ে ভয়ঙ্কর। সেই রাতটা ছিল অদ্ভুতভাবে চুপচাপ।
এতটাই চুপ যেন শহরও নিঃশ্বাস নিচ্ছে না। হঠাৎই সৌরভের ঘুমটা ভাঙে। সে চোখ মেলে দেখে রিয়া শুয়ে নেই, সে দাঁড়িয়ে আছে খাটের ঠিক মাথায়, চুলটা পুরো মুখে ঢেকে রেখেছে, হাত দুটো ঝুলে আছে, মেঝের থেকে একটু ওপরে যেন রিয়া ভাসছে। এই অনুভূতিটাই সৌরভকে জমিয়ে দেয়। সে ফিসফিস করে ডাকে, রিয়া, এই রিয়া। উত্তর আসে, কিন্তু সেটা রিয়ার কণ্ঠ নয়, ভারী শুকনো, যেন অনেকদিন কেউ জল পায়নি এমন একটা গলা। নামটা ধরে ডাকিস না, এই নামটা ধরে ডাকিস না। সৌরভ উঠে বসতে চায়, কিন্তু শরীরটা নড়ছে না, বুকের ওপর একটা অদৃশ্য চাপ। রিয়া ধীরে ধীরে আয়নার দিকে ঘুরে দাঁড়ায়। আয়নায় যা দেখা যায়, রিয়ার মুখটা খুবই শান্ত, কিন্তু চোখ দুটো একদম কালো, কোনো সাদা অংশ নেই। আর আয়নার ভেতরে তার ঠিক পেছনে একজন দাঁড়িয়ে আছে, একটা নারীর অবয়ব, চুলটা কোমর ছাড়িয়ে আছে, মুখটা স্পষ্ট বোঝা যায় না, কিন্তু হাসিটা খুবই চেনা, যেন রিয়ারই হাসি। পরের দিন থেকে রিয়ার আচরণে কিছু ভয়ঙ্কর নিয়ম শুরু হয়। সূর্যাস্তের পর সে আর কথা বলে না। সন্ধ্যার পর ড্রেসিং টেবিলের ওপরে আয়নায় যে কাপড়টা দেওয়া থাকে সেটা সরিয়ে রাখে। ঘরের কোণে বসে দীর্ঘ সময় চুপ করে থাকে, একা একা কি যেন ফিসফিস করে। একদিন শাশুড়ি সাহস করে বলেই ফেললেন, মারে, তুই ঠিক আছিস তো? রিয়া ধীরে তাকায়, তারপর হাসে, আমি তো একা নই মা, আপনারা তো দেখতেই পাচ্ছেন। রিয়ার শরীরে এবার স্পষ্ট দাগগুলি দেখা যায়, কাঁধের ওপর নখের ছাপ, পিঠে অচেনা চিহ্ন যেন ত্রিশূলের মতো, গলায় হালকা কালচে রেখা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, রিয়ার হাতে কোনো পবিত্র জিনিস দিলে হাতটা সরিয়ে নিচ্ছে। শাশুড়ি পুজোর পর গঙ্গার জল ছিটাতে আসলে চিৎকার করে উঠছে আর ফিসফিস করে বলছে, ওটা ওটা সরিয়ে দিন, ওটা সরিয়ে দিন, ওটা আমার সহ্য হয় না। এই ঘটনাগুলি দেখার পর এক সপ্তাহের মধ্যে তার পরিবার আর দেরি করে না। একজন পরিচিতির মাধ্যমে তারা যোগাযোগ করে বীরভূমের এক তান্ত্রিকের সাথে। ফোনে পুরো ঘটনাটা শুনে তান্ত্রিক শুধু একটা কথাই বলে, হাওয়াটা যেখানে লেগেছে সেখানেই ছাড়াতে হবে, ওটা এখন মেয়ের ছায়ায় থাকে, আমি ভোরে আসবো, রাতে নয়। সৌরভ জিজ্ঞাসা করে, বাবা বাবা আমি আমার বউকে বাঁচাতে পারবো তো? তান্ত্রিকের উত্তর শুধু একটাই, প্রশ্নটা হচ্ছে ওকে ছাড়াতে দেবে কিনা। সেদিন রাতটা আরো ভারী হয়ে নামে, আর রিয়া খাটের ধারে বসে হালকা গলায় গুনগুন করে কিছু একটা অদ্ভুত মন্ত্র বিড়বিড় করছে, একটা অদ্ভুত শ্মশানের সুর। সুরটা শুনে অদ্ভুতভাবে গায়ে কাঁটা দিয়ে ওঠে। রাতটা শেষ হওয়ার আগেই বাড়ির সামনে একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। কোনো কুকুরও ডাকছে না, কোনো পাখিরও আওয়াজ নেই। ঠিক তখনই বাড়ির বাইরে পায়ের একটা শব্দ শোনা যায়। দরজা খুলতেই দেখা যায় একজন মানুষ, বয়স প্রায় 70-এর কাছাকাছি, মলিন গেরুয়া কাপড়, গলায় রুদ্রাক্ষ, চোখ দুটো অস্বাভাবিক শান্ত। তিনি কিছু না বলেই ঘরের ভেতরে ঢুকে পড়েন। প্রথমেই যা বলেন, সর্বনাশ, ও তো এখানেই আছে। কেউ প্রশ্ন করার আগেই তান্ত্রিক ঘরে ঢুকতেই রিয়ার শরীরটা কেঁপে ওঠে। সে তখন মেঝেতেই বসেছিল। হঠাৎই মাথা তুলে বলে, কি ব্যাপার, এত সকালে এসেছিস কেন রে? এই কণ্ঠটা এবার আর ভুল নয়, এটি রিয়ার গলা না। তান্ত্রিকও মাটিতে বসে একটা ছোট্ট থলে খুলে ফেললেন। ভেতর থেকে বেরোয় ছাই, তামার আংটি, লাল সুতো আর একটা পুরনো তালপাতার মন্ত্রলিপি। তিনি চোখ বন্ধ করে বলেন, শ্মশানে যে নাম পায় সে ঘরেও নাম চায়, তুই তো নাম পেয়েছিস থুতুর থেকে। রিয়ার মুখে হঠাৎ একটা বাঁকা হাসি। নাম না দিলে কি ভালোবাসা হয় রে খ্যাপা? ও তো আমাকে নিতেই এসেছে, আমি তো ওর সাথেই আছি, ওই তো আমাকে ভালোবেসে নিয়ে এসেছে, বল আমি কি করব? হঠাৎই ঘরের বাতাসটা ভারী হয়ে যায়। তান্ত্রিক হঠাৎই মাটিতে ছাই ছড়িয়ে একটা বৃত্ত আঁকেন। রিয়াকে ভালোভাবেই বললেন, এই বৃত্তে ঢুকে পড়। রিয়া দাঁড়ায়, ভদ্রভাবে এক পা এগোয়, আর ঠিক তখনই ঘরের লাইটটা নিভে যায়। রিয়ার মুখের ভেতর থেকে আরেকটা কণ্ঠ বেরোয়, কিরে, তুই তো কিচ্ছু করতে পারবি না, ও এখন আমার, তুই নাম জানিস কিন্তু রক্ত জানিস না। তান্ত্রিক প্রথমবারের মতো কণ্ঠটা চওড়া করে, এটা তো তোর জায়গা না, এটা বিবাহের ঘর, এটা তোর শ্মশান নয়, যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা, এখনো সময় আছে। তান্ত্রিক হঠাৎই বলে ওঠে, তুই তো কালিকা পিশাচিনী, মৃত্যুর আগুনে জন্ম আর কামনার ছায়ায় বাঁধা। আর এই ভয়ঙ্কর নামটা শোনা মাত্রই রিয়ার শরীরটা পেছনে বেঁকে যায়, মুখ দিয়ে বেরোয় একটা বিকট শব্দ, কাঁধের ওপরে নখের দাগগুলো একসাথে লাল হয়ে ওঠে। নাম নিচ্ছিস?
এখন তো আরো ছাড়াতে পারবি না। তান্ত্রিক তখনই তামার আংটিটা রিয়ার কপালে ছোঁয়া। রিয়া চিৎকার করে ওঠে, এবারে নিজের গলায়, আমায় বাঁচাও, আমি আর পাচ্ছি না, ও আমাকে নিয়ে যাবে। কিন্তু ঠিক পরের মুহূর্তেই তার চোখটা আবার কালো হয়ে যায়। সে বলে, শোন, তোকে ভোর পর্যন্ত সময় দিচ্ছি, যদি ছাড়াতে পারিস ছাড়িয়ে দেখা, না হলে সূর্য উঠলে আমি ওকে নিয়ে যাব। বাড়ির সবাই কেঁপে ওঠে। তান্ত্রিক উঠে দাঁড়ান, ঘাম ঝরছে। আজ রাতটাই শেষ সুযোগ। রাত নামার আগেই তারা আবার সেখানে পৌঁছায়, যে জায়গাটা থেকে সবকিছু শুরু হয়। শ্মশানের বাতাসে এখনো সেই পোড়া গন্ধ, পোড়া কাঠ, ছাই আর এক অদ্ভুত নীরবতা। চারটা অর্ধেক হয়ে রয়েছে, আলোটাও কম, কিন্তু ছায়াটা বেশি। তান্ত্রিক হেঁটে হেঁটে থেমে যান একটা পুরনো চিতার সামনে। তিনি বলেন, এখানেই। রিয়া তখন আর হাঁটছে না, তাকে ধরে রাখতে হচ্ছে। তার শরীরটা যেন ছেড়ে দিয়েছে, চুলটা খুলে গেছে, চোখের নিচে কালছে দাগ। হঠাৎ হঠাৎ করেই হেসে উঠছে। সে বলছে, কিরে, আমাকে আমার জায়গায় ফিরে আনলি? হঠাৎই তান্ত্রিক জায়গাটিতে মাটিতে বসে ছাই দিয়ে বড় একটা যন্ত্র মাখলেন। এটা কোনো সাধারণ পিশাচিনি না। 2011 সালে এক নারীকে পুড়িয়ে মারা হয়। নতুন বউ ছিল, বিয়ের 1 মাসও হয়নি। হঠাৎই সবাই থমকে যায়। আর এই ঘটনার পর শেষ রাতে সে শ্মশানে এসে অভিশাপ দিয়েছিল, ভালোবাসা চাইলে দেহ নয়, আত্মা নেব। রিয়ার গলাটা এবার কাঁপে। এসব মিথ্যে। তান্ত্রিক হঠাৎই রিয়ার চারিদিকে একটা লাল সুতো বাঁধেন। তার স্বামীকে বলেন, যাই হোক, ও চোখের দিকে তাকাবি না আর ভয় পাবি না। হঠাৎই রিয়া চিৎকার করে ওঠে। তার কণ্ঠে দুটি সত্তা, একটা হাসছে আর একটা কাঁদছে। হঠাৎই রিয়া মাটিতে বসে পড়ে, হাত দিয়ে চিতার ছাই নিজের কপালে মাখতে চায়। তান্ত্রিক জোরে জোরে মন্ত্র পড়েন। এইবার শ্মশানের আগুনগুলো একসাথে যেন দপদপ করে জ্বলে ওঠে। রিয়ার শরীর পেছনের দিকে বেঁকে যায়। আমি গেলে ও থাকবে না, ভোর হলে দুজনের একজন যাবে। তান্ত্রিক প্রথমবারের মতো চোখ বন্ধ করে। তার গলাটা এবার ভারী হয়ে আসে। তাহলে আজ সিদ্ধান্ত হবে। রাত তখন 4:20। আকাশের রং বদলাতে শুরু করেছে। রিয়ার মুখ দিয়ে হঠাৎই ফিসফিস শব্দ ভেসে আসে। আমি মনে হয় বাঁচবো না। আমি ঠান্ডা অনুভব করছি। এইবার সে পুরোপুরি কাঁদছে। তান্ত্রিক বললেন, আরেকটু সহ্য কর মা, সূর্য উঠলেই সত্যিটা বেরোবে। ভোর 4:48। আকাশের এক কোণে যেন হালকা আলো দেখা যাচ্ছে। শ্মশানের আগুনগুলো আর জ্বলছে না, শুধুই ধোঁয়া। রিয়া মাটিতে পড়ে আছে, শরীরটা অস্বাভাবিক শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরেই সবচেয়ে বেশি ভয়। তান্ত্রিক ধীরে ধীরে বলেন, ও এখন শেষ চেষ্টা করবে। সূর্য উঠলে ও টিকতে পারবে না। হঠাৎই রিয়ার চোখ দুটো খুলে যায়। চোখ দুটি সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ নেই। তান্ত্রিক, তুই কিন্তু জিতছিস না, কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এই কথাটি বলার পর রিয়া উঠে বসে। তার গলাটা বদলে যায়। ওকে আমি ছেড়ে দেব, কিন্তু তুই আমাকে জায়গা দিস। হঠাৎই তান্ত্রিক 1 সেকেন্ডে থেমে যান। কোথায় জায়গা দেব? তোর ভেতরে জায়গা দিলেই হবে তান্ত্রিক। রিয়ার স্বামী হঠাৎই চিৎকার করে ওঠে, না 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 না, কি সব বলছে? তান্ত্রিক চোখ বন্ধ করেন। তার মুখে আর কোনো ভয় নেই, শুধুই ক্লান্তি। আমি জানতাম এই দিনটাই আসবে। তিনি নিজের হাত কেটে রক্ত বার করেন, মাটিতে একটা শেষ চিহ্ন আঁকেন। শোন, তুই একা থাকিস না, যে তোকে ধারণ করে তাকেও তোকে বেঁধে রাখতে হয়। আমি প্রস্তুত আছি, কিন্তু মেয়েটাকে ছাড়। এই কথাটি শুনে রিয়ার মুখটা থমকে যায়। তুই তো মানুষ। তান্ত্রিক ধীরে ধীরে বলে, আর তুই তো অসম্পূর্ণ। শ্মশানের ছাইগুলো উড়ে গিয়ে একটা ঘূর্ণি তৈরি করে। রিয়া হঠাৎই চিৎকার করে। রিয়ার শরীরটা কেঁপে ওঠে। তার মুখ দিয়ে হঠাৎই একটা কালো ধোঁয়া বেরিয়ে আসে, যেন মনে হয় কোনো পা নেই, কোনো মুখ নেই, শুধুই ক্ষুধা। 1 সেকেন্ডের জন্য মনে হয় ধোঁয়াটা তান্ত্রিকের দিকে এগিয়ে আসে। তারপর সূর্যাস্তের প্রথম আলোয় তান্ত্রিক হঠাৎই মাটিতে লুটিয়ে পড়ে। রিয়া হঠাৎই জ্ঞান ফিরে পায়। সে শুধু বলে, আমি তো ঠান্ডা বোধ করছিলাম। আমি মনে হয় মরেই যেতাম। কিন্তু এই ঘটনাটির পর সেই তান্ত্রিক আর ওঠেনি। তার মুখে একটা অদ্ভুত শান্তি ছিল। পুলিশের রিপোর্টে লেখা হয় হৃদরোগে মৃত্যু, কিন্তু সেই পরিবার জানে
তিনি কাউকে বাঁচাতে নিজের ভেতরটাকে খুলে দিয়েছিলেন। আজও বলা হয় তারাপীঠের শ্মশানের ওই এলাকায় সন্ধ্যার পর গেলে হঠাৎই মনে হবে কেউ পাশে বসে আছে। কিন্তু ভয় পাবেন না, কারণ সব ছায়া খারাপ হয় না, কিছু ছায়া পাহারা দেয়। রিয়া আর তার স্বামী আজ কলকাতার বাইরে থাকে। সেদিনের পর থেকে রিয়া কখনোই শ্মশানের দিকে পিঠ দেয়নি। আর পূর্ণিমার রাতে তার স্বপ্নে শুধু একটাই শান্ত গলা ভেসে আসে, ধীরে ধীরে তাকে বলছে, ঋণ শোধ হয়েছে, ঋণটা শোধ হয়েছে মা। এই ছিল আজকের ঘটনা। একটা ঘটনা যা শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের মনে করিয়ে দেয় কিছু জায়গা, কিছু সময় আর কিছু আচরণ মানুষের জন্য নয়। তারাপীঠের শ্মশানে আজও কেউ দাঁড়িয়ে আছে, নীরব, অন্ধকার আর হয়তো অপেক্ষায়। কারণ এসব ভূত, প্রেত, পিশাচিনি কখনোই একা আসে না, তাদের ডেকে আনা হয়। একটা ছোট্ট ভুল দৃষ্টি, একটা অবহেলার মুহূর্ত আর অশ্রদ্ধা, অসম্মানের একটা আচরণই যথেষ্ট। যদি আজকের ঘটনাটি আপনাদের গায়ে কাটা দিয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করে জানাবেন আপনারা কোন অংশে সবচেয়ে বেশি ভয় পেয়েছেন, আর শেয়ার করুন আপনাদের প্রিয় মানুষদের সঙ্গে। কারণ সতর্কতা ভয় নয়, সুরক্ষা। বিশেষ করে নতুন বিবাহিত দম্পতিদের জন্য মনে রাখবেন, শ্মশান, তান্ত্রিক আচার বা অচেনা শক্তির জায়গায় অযথা কৌতূহল অনেক সময় ভয়ঙ্কর মূল্য চায়। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সঙ্গে বং টেলিস্কোপের হরর অডিও সিরিজ থেকে। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি ভয়ঙ্কর এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর বিশ্বাস রাখুন, আর অন্ধকার থেকে দূরে থাকুন। আর যাওয়ার আগে একটা কথাই বলবো, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার, পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক বা এরকমই কোনো ভৌতিক ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনায় তুলে ধরব। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।